এখন যেটা আমরা বুঝবো সেটা কি একটু দেখতে হবে, সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং। আমরা ছোট থেকে বা প্রত্যেকে তোমরা ছোট থেকে এই বিষয়ে অবগত আছে কম বেশি, যে গ্রিন হাউস এফেক্ট কি, গ্লোবাল ওয়ার্মিং কি। গ্রিন হাউস কথাটার অর্থ কি? কাঁচের ঘর। এবার এই কাঁচের ঘর থেকে গ্রিন হাউস এফেক্ট বা গ্রিন হাউস যে গ্যাস আর কাঁচের ঘর, এগুলো তো একই জিনিস নয়। পৃথিবীর এই যে বায়ুমণ্ডলটা, বায়ুমণ্ডল পৃথিবীকে একটা কাঁচের ঘরের মতো চারিদিকে যেন বেষ্টন করে রেখেছে। এবং এই গ্রিন হাউস গ্যাস কোনগুলি? যে গ্যাসগুলি পরিবেশের দূষণ ঘটাচ্ছে বা পরিবেশের জন্য ক্ষতিকর, যেমন কার্বন ডাইঅক্সাইড, যেমন মিথেন CH4, যেমন ক্লোরোফ্লোরোকার্বন CFC, যেমন নাইট্রাস অক্সাইড। এই সমস্ত গ্যাসগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস, অর্থাৎ পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস সহজভাবে বললে। এবার এই গ্রিন হাউস গ্যাসগুলো ফলে কি হচ্ছে? পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, পরিবেশের গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। একেই বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। এই পরিবেশের গড় উষ্ণতা বৃদ্ধিটাকেই বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। দেখো, গরম তো আগেও পড়তো, কিন্তু আজ থেকে 10 বছর আগে যেমন গরমকালে গরম পড়তো, এখন সেই গরমটা অনেক বেশি। তাপপ্রবাহ চলে প্রায়, যে লু চলে সাধারণত উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, হরিয়ানার উপর দিয়ে, সেই লুয়ের মতো হাওয়া এখানে বইতে থাকে। এগুলো কেন হয়েছে? বিকজ অফ গ্রিন হাউস এফেক্ট। এই সমস্ত দূষিত গ্যাস, যেগুলোর নাম একটু আগে মেনশন করলাম, সেই গ্যাসগুলোর বৃদ্ধি পেয়েছে বলে, পরিবেশে গ্যাসগুলোর পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে, সেই জন্য এই পরিবেশের গড় উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, যাকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট বা গ্রিন হাউসের ফল। তাহলে আমরা কি শিখলাম? গ্রিন হাউস কথাটির অর্থ কি, গ্রিন হাউস গ্যাস কোনগুলি, গ্রিন হাউস এফেক্ট কাকে বলে, গ্রিন হাউস এফেক্টকে বাংলায় কি বলে শিখলাম। এবার হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। গ্রিন হাউস গ্যাস যদি কারণ হয়, তাহলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তার ফল। বুঝতে পারছো? গ্লোবাল ওয়ার্মিং কি? যে সারা পৃথিবী জুড়ে উষ্ণতার এই ক্রমবর্ধমান বৃদ্ধিকে, মানে ক্রমবর্ধমান মানে ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে, যে গ্র্যাজুয়ালি বেড়ে যাচ্ছে তাপমাত্রা, এই জিনিসটাকেই বলা হয় গ্লোবাল ওয়ার্মিং, বাংলায় বলে বিশ্ব উষ্ণায়ন। বাংলায় কি বলে? বিশ্ব উষ্ণায়ন। এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কি হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে সমুদ্রের এই যে কুমেরুর, তোমরা সবাই জানো যে ওজোন স্তর, বায়ুমণ্ডলের স্তরগুলোকে 6টা ভাগে ভাগ করা যায়, সেখানে একটা হচ্ছে ওজোনোস্ফিয়ার, বাংলায় বলে ওজোন মণ্ডল। এই ওজোন স্তরে কি বলা হয়? যে ছিদ্র দেখা যাচ্ছে, যার ফলে ওই মানে সৌরজগৎ থেকে, আমি ভিডিও করছি তুমি আসবে, যার ফলে সৌরজগৎ থেকে কি হচ্ছে? অতিবেগুনি রশ্মি বা ইউভি রে বা আল্ট্রাভায়োলেট রে, সেইগুলো হচ্ছে সরাসরি পৃথিবীতে চলে আসছে। আসলে কিন্তু ওজোন স্তরে কোনো ফাটল বা ছিদ্র হয়নি। মুখে বলা হচ্ছে ওজোন ছিদ্র বা ওজোন হোল বা ওজোন স্তরে ফাটল, কিন্তু আসলে কোনো ছিদ্র হয়নি। ওজোন স্তরে যে ঘনত্বটা ছিল, যে থিকনেস ছিল, সেটা অনেক জায়গায় অনেক পাতলা হয়ে গেছে। এবং বেশি কোথায় হয়েছে? আন্টার্কটিকার উপরে, কুমেরুর উপরে, দক্ষিণ মেরুর উপরে, সেখানে ওজোন স্তরের ঘনত্বটা অনেকটা হ্রাস পেয়েছে। ফলে সূর্য থেকে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি বা ইউভি রে, সেটা সরাসরি পৃথিবীতে এসে পৌঁছে যাচ্ছে। এবং পৃথিবীতে এসে পৌঁছানোর ফলে কি হচ্ছে? পৃথিবীতে এসে পৌঁছানোর ফলে ওই কুমেরুর বরফগুলো ধীরে ধীরে গলছে। কুমেরুর বরফ যত গলবে, সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে। এবং এই জন্য এই সুন্দরবন সহ পৃথিবীর প্রায় 50টা দেশ, সেগুলো সব লাল সতর্কতা জারি হয়েছে, রেড অ্যালার্ট। কেন? কারণ 2050 সালের মধ্যে যদি এভাবে কুমেরুর বরফ গলতে থাকে, এভাবে গ্লোবাল ওয়ার্মিং চলতে থাকে, এভাবে গ্রিন হাউস গ্যাসের বাড়ন্ত চলে, তাহলে সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে পৃথিবীর 50টা দেশ, ইনক্লুডিং এই সুন্দরবন এরিয়া যেখানে আমরা থাকি, সেই সমস্ত অঞ্চল জলের তলায় চলে যাবে। জলের তলায় মানে হেঁটে হেঁটে জলের ভিতরে ঢুকে গেল কুম্ভের স্নানের মতো, ওরকম নয়। মানে সমুদ্রের জলতল বাড়লে তো যে জায়গাগুলো ডুবে যাবে। যেমন ওই যে কাকদ্বীপ, বকখালি, ওইদিকে সুন্দরবনের অঞ্চলে একটা দ্বীপ আছে, ঘোড়ামারা দ্বীপ। সেই দ্বীপটা 90s সমুদ্রের তলায় চলে গেছিল, এখন আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে মানে স্নান করে উঠলাম এরকম করে ওঠেনি, জলটা ওখান থেকে সরে ওখান থেকে উঠেছে। সেই ঘোড়ামারা দ্বীপ সমুদ্রের তলায় চলে গেছে। বোঝা গেছে কথা? তো তাই জন্য কি করতে হবে? আমাদেরকে গ্লোবাল ওয়ার্মিংকে বন্ধ করতে হবে বা রুখতে হবে। এবং কি করতে হবে? গ্রিন হাউস গ্যাস যেই জিনিসগুলোর ফলে বাড়ছে, সেইগুলোর ব্যবহার কমাতে হবে। এবং এই জন্য তো একটু আগে যে পড়ানো হলো, অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি, গোবর গ্যাস থেকে প্রাপ্ত শক্তি, বায়ুচালিত যে বিদ্যুৎ
বায়ু শক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন হয়, এইগুলোর ব্যবহার বাড়ছে। কেন? কারণ এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারের ফলে কিন্তু এই গ্রিন হাউসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বোঝা যাচ্ছে কথা? এবং একই সাথে আর কি করতে হবে আমাদেরকে? গাছ লাগাতে হবে, যেন তেন প্রকারের বৃক্ষচ্ছেদন বন্ধ করতে হবে, অবৈজ্ঞানিকভাবে গাছ কাটা রুখতে হবে। এবং আমরা সবাই জানি যে সিএফসির একটা উৎকৃষ্ট উৎস হচ্ছে এই শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি। এই বাড়িতে যে বাতানুকূল যন্ত্র বা এসি লাগানো হয়, রেফ্রিজারেটরে যে এসি লাগানো থাকে যা থেকে ঠান্ডা হাওয়া বেরোয়, কোল্ড স্টোরেজে থাকে, সেইগুলোর থেকে সিএফসি নির্গত হয়। সিএফসির সব থেকে প্রমিনেন্ট সোর্স হচ্ছে ওইগুলো। তাই ওই জিনিসগুলোর ব্যবহার যত কম করা যাবে তত ভালো হবে। এবং বর্তমানে ওই কোম্পানিগুলো সেই জন্য ওখানে এমন জিনিস ব্যবহার করছে যাতে সিএফসি নির্গত না হয়। বোঝা যাচ্ছে কথা? তাহলে তোমরা গ্রিন হাউস কী শিখলে, গ্রিন হাউস এফেক্ট কী শিখলে, গ্রিন হাউস গ্যাস কোনগুলি জানলে, গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে শুনলে, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বা বিশ্ব উষ্ণায়নের ফলে কি হচ্ছে সেটা জানলে। এবার শুধু পড়া, মুখস্থ করা এবং লেখার কাজ বাকি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে।